শ্রেণীকে রাখিনি, এমএলএ নিশ্চয়ই তুলে এত বদমাইশ। সোজা 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 সোজা, তুমি টানো দাদা, তুমি টানো। ওই ওই দেখ, এটাকে দেখ। হ্যালো, তুমি তো হারিয়ে গেলে বাবা। সোজা 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 চলতে থাকো, সোজা চলতে থাকো, আমি বলে দিচ্ছি। তোমার গাড়িটা ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন হালি শহরে কাছাবা 24 নম্বর ওয়ার্ড এসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছেলেটা তো হাওয়া হয়ে গেল, মানে ওই ভিড়া বাড়িতে। ওকে জিজ্ঞেস কর কোথায় বাড়িটা, কোথায় জিজ্ঞেস করবো। বাড়িটা জিজ্ঞেস কর, বাড়িটা জিজ্ঞেস কর। এটা কাজটা তোলো, কাজটা তোলো, কাজ তোলো, কাজ তোলো দাদা। চো 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 চো, দাঁড়িয়ে থাকিস না, দাঁড়িয়ে থাকিস না। যেতে থাক, যেতে থাক, যেতে থাক, যেতে থাক। যেতে থাকবে না, বাড়িটা পিছনে আছে। গাড়িটা দাঁড়িয়ে যাওয়া উচিত হবে, দাঁড়িয়ে যাওয়া ঠিক হবে না। বাড়িটা কোথায়? দেখতে পাচ্ছেন আপনারা যে কাছাপাড়া 23 নম্বর ওয়ার্ড, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এটা দেখছে, এটা কাস্টোডিয়াল ডেথ, নিজে এসে ভয় দেখিয়ে গেল। এটা কমপ্লিটলি কাস্টোডিয়াল ডেথ, এবং কাস্টোডিয়াল ডেথ যখন হয় তখন তার বিচার হবে। তাতে বাড়ির লোককে ভয় দেখিয়ে রেখেও বিচার ব্যবস্থা দেখতে পারবে না। কাস্টোডিয়াল আমরা দেখবো, আমরা করব। মমতাদি আছে, মমতাদি আছে, আমরা আছি। আজকে ওদেরকে যেভাবে ভয় দেখিয়ে বাড়ির ভেতর ঢুকিয়ে রাখা হচ্ছে, তা বাংলার মানুষ কেন, ভারতবর্ষের মানুষ দেখবে বিচার ব্যবস্থা কি। রাস্তায় বিজেপিকে জোগাড় করে এখানকার লোকাল আইসি, যিনি এই হত্যাকাণ্ডের ঘটনায় ইনভলভ, যিনি হত্যাকাণ্ডে ইনভলভ, তিনি নিজে বাইরে থেকে বিজেপি তারা আমাদের গাড়িতে অশ্রাব্য গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। আপনারা গাড়িটা দেখুন, পুরো গাড়িতে ইট মারতে মারতে নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। তীব্র ভিডিও কপে ডেথ হবার পরেও তারা বাড়িতে এসে ভয় দেখাচ্ছে, কিন্তু আমরা আসবো
এখানে চিফ মিনিস্টার আর বিজেপির সন্ত্রাস চলছে। তা উনি জোর করে ঢুকে চাইছেন যে লকআপে মেরে দিয়েছে, বিজেপি মেরে দিয়েছে, তৃণমূলের সম্পদ। আর বাড়ির লোক বলছে যে আমার তো প্রশাসন পুলিশের উপরে স্যাটিসফাইড, আমরা রহস্য উন্মোচন হোক চাই। লকআপে ছিল সেই অবস্থায় পিটিয়ে মেরেছেন, অসুস্থ এর বিচার চাই এবং লোকাল সরকার এবং পুলিশই আমাকে বিচার দিতে পারবে, মমতা ব্যানার্জি বিচার দিতে পারবে না, তার বাড়ির লোক বলছে। আর আপনি ওখানে ছুটির দিন একজন লয়ারকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে গেছেন পুলিশকে না জানিয়ে। পুলিশ তো এত বড় অ্যারেঞ্জমেন্ট করেছে দেখলাম, যেটা তো উনার পাওয়া, উনি এখন ওই ক্যাটাগরিতে পড়েন কিনা সন্দেহ আছে। তো উনাকে বলবো, আপনাকে ওই বাড়ির লোক দরজা বন্ধ করে দিচ্ছে, আপনি বলছেন যে না আমি দরজা ভেঙে ঢুকবো, এই কাজগুলো করবেন। আর এত চুরি করেছেন, চোর তো শুনতেই হবে। যেদিন আপনি অভয়াকে একটা স্টেট হসপিটালের ভিতরে মেরেছিলেন, প্রমাণ লোপাট করতে গেছিলেন, 10 লাখ টাকা দিয়ে কিনতে গেছিলেন, সেদিন আপনার গাড়িতে দাদা মাখাবে না কি ফুল ছুড়বে? দর্শক, হালি শহর কাঁচরাপাড়া, ওখানে টিএমসির এক কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, তিনি পদত্যাগ করেছেন। তো তার স্বামীকে ধরা হয়েছিল, তো তার কাস্টডিতে ডেথ হয়েছে, মানে মারা গেছেন। তো সেই নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। তো আজকে ওখানে টিএমসি সুপ্রিমো, কালীঘাট টিএমসির গেছিলেন, সঙ্গে কল্যাণ, দোলা, আরও কয়েকজন। তো যেটা হওয়ার কথা সেটাই হয়েছে। ওনাদেরকে দেখলে যে ক্ষোভটা আসে সেটাই দেখলাম। সামান্য ক্ষোভই বলবো, খুব বেশি ক্ষোভ বলবো না এটা। তো সেটা হয়েছে, কাদা ছোড়া হয়েছে গাড়িতে। পরিবারের লোকেরা দেখা করতে চাননি, যেটা বললেন বর্তমান মুখ্যমন্ত্রী, শুনলেন। দলের লোক, দলের কর্মী মারা গেছেন বলে টলে ওনারা দেখতে গেছিলেন পরিবারের পাশে থাকার জন্য। তো সেখানে যেহেতু ক্ষোভ বিক্ষোভ হয়েছে, ঘেরাও টাইপের, কাদা ছোড়া, ওনারা বলছেন ইট ছুঁড়েছে। তো এই নিয়ে একটা হইচই পড়ে গেছে, মিডিয়াতে চর্চা হচ্ছে, নিশ্চয়ই আপনারা দেখছেন। আমি দেখছি আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করছেন, দাদা আপনার খবর কই? আসলে গতকালকে আমি একটা খবর করেছি না, যারা দেখেননি দেখে নেবেন। বর্তমান সরকারের ভূমিকা নিয়ে কয়েকটা প্রশ্ন আমার মনে জেগেছে, আমি সেগুলো বলেছি। এটাও বলেছিলাম যে আর ভিডিও করতে ইচ্ছে করছে না, যে স্বপ্ন, যে ভাবনা নিয়ে এগোনো, যখন দেখি যে সেটা ঠিক পথে এগোচ্ছে না, তখন উৎসাহ হারিয়ে ফেলছে। তো দেখছি আপনারা অনেকে আমাকে বলেছেন, কি হলো বলুন, যা ঘটছে সেটা বলুন না, ভেঙে পড়ছেন কেন? তো আমি আজকে সারাদিন কোনো কাজ করিনি, তো এখন একটু এলাম আর কি, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে। আজকে দেখিও নি খবর টবর। সত্যি কথা, আমারও উৎসাহ কোথাও হারিয়েছে তো বটেই। তো আপনারা বললেন, তাই আমি একটু বলতে এলাম সারাদিন পরে সন্ধ্যায়। দেখুন, আমি শুনলেন তো কি ঘটনা ঘটেছে এবং মুখ্যমন্ত্রী কি বললেন, তো শুনলেন। আমি একটা কথা বলতে পারি দর্শক, আজকে যে ক্ষোভ বিক্ষোভটা দেখেছেন মমতা ব্যানার্জি, উনি আজকে ওই এলাকাতে যেতেই পারতেন না যদি যে হেড অন লড়াইটা ভোটের সময় হয়েছিল সেই রকম পরিস্থিতি আজকের দিন পর্যন্তও থাকতো। পলিটিক্যাল পরিস্থিতি, মমতা ব্যানার্জি এত দ্রুত যাওয়ার সাহসই পেতেন না। আর যে ক্ষোভ ওখানে দেখছেন, কাদাছোড়া ইত্যাদি, আমি বলবো অবশ্যই এটা সামান্য। মমতা ব্যানার্জির প্রতি, তার সরকারের প্রতি, তার দলের প্রতি সাধারণ মানুষের যে ক্ষোভটা ছিল না, দেখেছেন আপনারা শুরুতে অভিষেক ব্যানার্জি যখন ওই সোনারপুরে গেছিলেন রেজাল্টের পর তখন ক্ষোভটা মনে আছে আপনাদের? অভিষেক ব্যানার্জি যা হাল হয়ে গেছিল, ওখানে মারা যেতে পারতেন। আমরা চাই না কাউকে মেরে ফেলা হোক,
আমি ক্ষোভের নিরিখে কথাটা বলছি যে সোনারপুরে অভিষেক ব্যানার্জি বা কলকাতায় ওই কুণাল ঘোষের কোথাও একটা যাওয়ার কথা ছিল পরিবারের সঙ্গে দেখা করতে, সেখানে যেতে পারেননি। কুণাল ঘোষের বাড়িতে সেই পরিবারকে ডেকে এনে দেখা করানো হয়েছিল। তারপর যখন সোনারপুরে গেছিলেন ওই রকম অবস্থা হয়েছিল, দলের তরফে প্রশ্ন তোলা হয়েছিল যে কেন অভিষেক ওখানে গেলেন, ওনার তখন আজকে যাওয়া ঠিক হয়নি। মানুষের ক্ষোভটা তো বুঝতে হবে। তো আজকে 3 মাস হয়েছে, 3 মাসে যে ক্ষোভটা দেখছেন, হ্যাঁ কথা ছোড়া ইত্যাদি হয়েছে, কত লোক যার জন্যে রাজ্যটা ডুবেছে, যিনি চোরেদের রানী বা পাহারাদার বলে বলা হতো, বিজেপি বলতো, তিনি এলাকায় গেছেন। ওই রকম গ্রামীণ এলাকা যেখানে মানুষের ক্ষোভ এবং ক্ষোভের আছড়ে পড়ার জায়গাটা অনেক বেশি থাকে। সাধারণ মানুষ, গ্রামগঞ্জের মানুষ ভুক্তভোগী, তো তারা অত কিছু ভাবে না কি হবে, ক্ষোভ প্রকাশ করে দেন। আজকে কি ততটা ক্ষোভ হয়েছে? কিছুটা দেখছি হ্যাঁ চোর স্লোগান হয়েছে ইত্যাদি অমুক তমুক, ততটা হয়েছে? বা মমতা ব্যানার্জি কি খুব ভয় পেয়েছিলেন আজকে? খুব ভয় পাওয়ার মতো কি পরিস্থিতি হয়েছিল? আমার মনে হচ্ছে হয়নি। অভিষেক ব্যানার্জি যে ভয়টা কার্যত পেয়ে গেছিলেন, সেই সময় বাড়িতে ঢুকে বের হচ্ছিলেন না, পরিবারের ভেতরে ঢুকে। আজকে মমতা ব্যানার্জিকে দেখে বা তার সঙ্গী সাথীদের দেখে সেই রকম মানে মনে হয়নি। তারা প্রকাশ্যে দাঁড়িয়ে বাইট দিয়েছেন, বক্তব্য রেখেছেন, মিডিয়াতে দেখলেন আপনারা। আমি যেটা বলতে চাইছি দর্শক, যদি হেড অন লড়াইটা যেভাবে শুরু হয়েছিল ভোটের সময়, যদি ওই রকম থাকতো না আজকের দিন পর্যন্ত, মমতা ব্যানার্জি যাওয়ার সাহসই পেতেন না, বা এই যে গেছেন ওনার আজকে কি হতো পরিস্থিতি আমি বলতে পারতাম না। কারণ এতটাই ক্ষোভ আমরা দেখেছি এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্যের মানুষের ছিল। আমি আবার বলছি, কাউকে মেরে ফেলা হোক, কাউকে ইট ছোড়া হোক, বা এটা আমি বিশ্বাসী না। আমি ক্ষোভের নিরিখে বলছি, জনরোষ যখন একটা লিমিট ক্রস করে যায় না, তখন কি হতে পারে সেই আঙ্গিকে জাস্ট ব্যাখ্যা দিচ্ছি। ফলে মমতা ব্যানার্জির সেই দিক দিয়ে ভাগ্যে ভালো, বাঁচুয়া, যে একটা অংশ সরে গেছে। হয়তো দল খালি হচ্ছে, কালীঘাটে দলের এটা রাস্তা হালকা হচ্ছে বলে পলিটিক্যাল ব্যাখ্যা হতে পারে, কিন্তু ওনার রাস্তায় বের হওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে গেছে। কারণ যে মানুষগুলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসেছিলেন, সেই মানুষগুলো এখন অনেকেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন, থমকে গেছেন যে কি হবে বলে টিএমসির বিরুদ্ধে কি হবে। এই তো যাদেরকে চোর বলতাম তারাই তো এখন কোলাকুলি করছেন, তাদের চেয়ার বসার জন্য শাসকের লোকেরা দেখিয়ে দিচ্ছেন বিভিন্ন জায়গাতে। তো কি বলবো আজকে, যার বিরুদ্ধে বলবো তিনি যদি আবার এই দিকে কালকে চলে আসেন, তখন কিছু ঘটনা ঘটছে। আমি সেই ঘটনা নিয়ে পরে আসবো, আপনারা দেখেছেন। আমি এখানে বলেই দিই ঘটনাটা। কালকে একটা বিষয় নিয়ে খুব হইচই পড়েছে, গতকাল খুব হইচই পড়েছে। কি না, অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, উনি জেলবন্দি আছেন মনে হয় এখনো। ওনার বিরুদ্ধে যে মহিলাটি কমপ্লেন করেছিলেন, তিনি এখন প্রকাশ্যে এসে বলছেন আমি তো এরকম কিছু করিনি, আমি তো সাদা খাতায় সই করেছি। আর স্বরূপ বিশ্বাস তো ওই রকম না, তিনি তো মা বোনেদের খুব সম্মান দিয়ে কথা বলেন, পুরো উল্টো। অথচ তার কেসের ভিত্তিতে তাকে ধরা হয়েছিল, শ্লীলতাহানি থেকে শুরু করে কত কি বলা হয়েছিল। সেই মহিলা দেখলাম পুরো উল্টো কথা বলছেন। আমি দেখছি সেটাকে নিয়ে কেউ হয়তো আবার বলছেন আপনি জালি, আপনি ইয়ে হয়েছেন, আপনি আগে একরকম বলেছেন, পরে আর একরকম বলছেন। মহিলাকে দেখছি অনেকে কমেন্ট করছেন কমেন্টে। কিন্তু আপনাদেরকে অন্য একটা অ্যাঙ্গেলও ভাবতে হবে, যে মহিলা ওই সময় স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে কেস করলেন, মানে অভিযোগ করলেন ওই রকম, সেই মহিলা আজকে এই রকম রাতারাতি পাল্টে গেলেন কেন, পাল্টে যাচ্ছেন কেন? কারণটা খুঁজতে হবে। যে তিনি যখন অভিযোগ করেছিলেন তখন বলা হচ্ছিল যে তার মধ্যে ভয় আউট হয়েছে, ভরসা ইন হয়েছে, সেই জন্য আজকের দিনে অভিযোগ করতে পারছেন। কিন্তু তিনি যখন ওই জায়গা থেকে সরে আসছেন, তখন কি আপনাদের মনে এটা আসছে না যে তাহলে কি ফের ভরসা আউট হয়ে গিয়ে আবার ভয় ইন হয়ে গেল? নাহলে কেন পাল্টে খাচ্ছেন? এটাও তো ভাবতে হবে। এবার আপনারা পলিটিক্যাল এই ন্যারেটিভগুলো একটু ভেবে দেখুন, কখন এই সব কথা আসছে? যখন স্বরূপ বিশ্বাসের দাদা অরূপ বিশ্বাস কালীঘাট টিএমসিতে চলে এসে কার্যত একটা ইমিউনিটি পেয়ে গেছেন, তার না মেসিকাণ্ড নিয়ে তাকে কিছু হচ্ছে না অন্য কিছু, এবং তিনি এখন শাসকের ওই দোলনায় দোল খেলার মতো জায়গায় চলে এসছেন। দেখতে লাগছে টিএমসি ভার্সেস বিজেপি, কিন্তু ওই ঋত টিএমসি ভার্সেস বিজেপি, কিন্তু তাদের যা আচরণ বিধানসভাতেই ফুটে উঠছে, সেখানে লাগছে না অন্য কোনো দল, যেন মনে হচ্ছে সেম বেঞ্চ, মনে হচ্ছে না?
খারাপ লাগে আমার কথাগুলো শুনতে বিজেপির অনেকের, কিন্তু বাস্তব কথা বলছি কেন? সতর্ক সাবধান হওয়ার জন্য। সময় এখন অনেক পড়ে আছে নিজেদেরকে রেকটিফাই করে সঠিক পথে চলার, সেই জন্য কথাটা বলছি। রাগ করলে করবেন, আর শুধরানোর প্রয়োজন মনে করলে করবেন, আমার কি যায় আসে? আমি কোনো পার্টি করি না, কিছু না। হ্যাঁ, আমার আক্ষেপ কষ্টের জায়গা আছে, কালকেই বলেছি যে এই সরকারটাকে আমরা এত কষ্ট করে লড়াই করে জীবনকে বাজি রেখে কাজ করে নিয়ে এলাম, সেই সরকার যদি আমাদেরকে হতাশ করে, সেই সরকারই যদি আবার ওই চোরদেরকে দোল খেলায়, তাহলে আমাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ, এটা ধরে নিয়ে আক্ষেপ প্রকাশ করা ছাড়া আমাদের কিছুই থাকবে না। আমরা কি লড়াই করতে যাব? আমরা পাঙ্গা নিতে যাব সরকারের সঙ্গে? আমরা কি করে পাঙ্গা নিতে যাব? সেই ক্ষমতা আমাদের আছে, আমাদের সেই অধিকার আছে আক্ষেপ প্রকাশ করার, দুঃখ প্রকাশ করার, যে আমরা যেটা চেয়েছিলাম সেটা পারলাম না, আরও একবার ব্যর্থ। 11 সালে পরিবর্তন করে ভেবেছিলাম যে রাজ্যের খুব ভালো হবে, ব্যর্থ হয়েছিলাম, পরে বিরুদ্ধে বলতে হয়েছে। আমাদেরকে হয়তো আবারও সেটা বলতে হবে, আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু আমরা এখনও সেই সিদ্ধান্তে উপনীত হতে চাই না। আমরা চাই যে নতুন সরকার, নতুন দল যারা চালাচ্ছেন সরকারটাকে, তারা যেন শুধরে নিয়ে সঠিক পথে চলার চেষ্টা করেন। মানুষের এই যে এতটা আবেগ, তার সঙ্গে যারা না তারা খেলেন, এই জন্য কথাগুলো বলা। তবে